লাস্ট ক্লাসে আমরা কোর্স আউটলাইন ইন্ট্রোডাকশন এগুলো নিয়ে পড়াশোনা করছি না। আজকে যেটা করব সেটা হচ্ছে ডাই অ্যাগ্রিগেশন। এটা হচ্ছে ডাই অ্যাগ্রিগেশন ইজ ওয়ান কাইন্ড অফ মেজর প্রবলেম অফ ডাইং। ডাইং আছে জি স্যার। প্রিন্টিং লাস্ট ক্লাস করছিলাম। মেজর কেন নিছো? ক্লাসে যদি না করো বুঝাই মেজর নিছো কেন? এবারে নিতে এবারে সহজ ছিল জানা শেষ। তোমার ডাইং এ স্পিনিং এ ফ্যাব্রিকে এগুলো যদি না শিখে যাও কি করবা সেখানে? কি কাজ করো ডাইং এ? প্রোডাকশনে আছে। প্রোডাকশনে কি কাজ করো? শেড মেশিন করো। শেড মেশিন করো? নাইস। কি হিসেবে আছে? কি হিসেবে? পিও বাহ মাশাআল্লাহ। কোন ফ্যাক্টরি? এনআর এনার্জি না এনআর আরএফ গ্রুপ সেটা স্কয়ার মাস্টার আমি তো যে এসকিউ স্টেশনে ছিলাম সারাদিন কালার মাস্টার এন্ড তখন তো আমরা ছোট কত সালে দিলেন? 11 থেকে 14 পর্যন্ত। আজকে তো এক জোড়া। আচ্ছা, dye aggregation is called one kind of major problem of dyeing process. কারণটা হচ্ছে এই শব্দটার মানে বুঝছো? অ্যাগ্রিগেশনের বাংলা হ্যাঁ অ্যাগ্রিগেশনের বাংলা কি? অ্যাগ্রিগেট হওয়া মানে জমাট বাঁধা, একত্রিত হওয়া। তোমার একটু বসতে হবে সেকেন্ড ফ্লোরে, আমি ক্লাস 4 ঘন্টা পরে আসছি। তাহলে এই অ্যাগ্রিগেশন হচ্ছে জমাট বাঁধা, একত্রিত হওয়া, গুচ্ছ তৈরি, ক্লাস্টার তৈরি করা। ধরো একটা বাতে তুমি ডাইস দিছো, ডাইস গুলো এভাবে বড় বড় গুচ্ছ হয়ে আছে, তাহলে কি এগুলিকে ফ্যাব্রিকের ভেতর ঢুকবে? না স্যার। আচ্ছা, তুমি যা ডাইং আছো তুমি কি করো যখন ডাই বাটটা প্রিপেয়ার করো তখন কি সেখানে স্টাইলিং এর ব্যবস্থা আছে না কন্টিনিউয়াস মোটরের সাহায্যে কালার মিক্সড করা নেক্সট কন্টিনিউয়াস স্টাইলিং এর উপর নাড়াচাড়ার উপর রাখতে হয় যাতে এটা প্রেসিপিটেশন মানে নিচে জমা না হয় এবং ডাইস মলিকিউলগুলো একত্রিত হওয়ার সুযোগ না হয়। কারণ যখন এটা কন্টিনিউয়াস স্টাইলিং করবে সেখানে কি হবে? একটা ফোর্স ক্রিয়েট হবে, তাই না? ফোর্সের কারণে একজন আরেকজনের ডাইস মলিকিউলগুলো একত্রিত হওয়ার সুযোগ পাবে। আরেকটা হচ্ছে তোমরা ওই যে অটো ডিসপেন্সিং মেশিন রোবোটিক দেখছো না? সেখানে ম্যাগনেটিক এরকম ইয়া থাকে না বড় বড় কন্টেইনার, ডিসটেন্স ম্যাগনেটিক ফিল্ড থাকে, সেটা কন্টিনিউয়াসলি স্টাইলিং করতে থাকে। জিনিসটা হচ্ছে জাস্ট ওই সলিউশনটাকে হোমোজিনিয়াস স্টেজে রাখা এবং ইউনিফর্ম স্টেজে রাখা যাতে ওটা কন্টিনিউয়াস স্টাইলিংয়ের মাধ্যমে ডাইস মলিকিউলগুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন অবস্থায় থাকে। বুঝতে পারছো? যদি কোনো কারণে সেটা না করি তাহলে এই ডাই অ্যাগ্রিগেশনের হওয়ার পসিবিলিটি আছে। আরও বেশ কিছু রিজন আছে, আমরা একটু পরে বলবো। তাহলে যখন হচ্ছে আমরা যদি কোশ্চেন আকারে আসি what is dye aggregation? এটা কমন একটা কোশ্চেন তোমাদের থাকবে। What is dye aggregation? Dye aggregation is called cell association of dice molecule. Dice to dice molecule association is called dye aggregation. Association মানে একত্রিত হওয়া। যখন ডাই মলিকিউলগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়, একটা ক্লাস্টার প্রডিউস করে, একটা গুচ্ছ অথবা একটু বড় একটা মলিকিউলের মতো একটা গুচ্ছ তৈরি করে, ওইটাকে আমরা বলি ডাই অ্যাগ্রিগেশন। যদি আমরা আবার বলি ইন জেনারেল দ্য টার্ম অ্যাগ্রিগেশন ইজ ইউজড ফর ডাই ইন্টারঅ্যাকশন। ধরো এখানে একটা ডাই মলিকিউল আছে, এখানে একটা ডাই মলিকিউল আছে, পাউডার স্টেজে যদি দুইটা কাছাকাছি রান করে একটা এভাবে রান করে
পাউডার স্টেট, তাহলে কি হবে? এগুলো কিন্তু একটার সাথে আরেকটা লাগবে না, লাগবে। যখন এটাকে তুমি অ্যাকোয়াস মিডিয়ামে দাও তাহলে কি হবে? এগুলো কি পানির সাথে আয়োনাইজ হবে, আয়োনাইজ হয়ে ওয়াটার মলিকুলের সাথে এটা এক ধরনের ইন্টারফেস ক্রিয়েট করবে, যেটা চার্জ হচ্ছে তোমার কি বলে এনথালপি রিডিউস হতে পারে, থার্মাল এক ধরনের কি বলে রিঅ্যাকশন এখানে হতে পারে, এনথালপি এনার্জি রিডিউস হতে পারে। সেক্ষেত্রে কি হয়? এই ডাইস মলিকুলগুলো তখন এইখানে আয়োনাইজ হয়েছে না, ধরো তুমি সালফোনিক অ্যাসিড ডাইসের একটা কথা চিন্তা করো, এটা হতে পারে SO3 এই টাইপের একটা ডাইস। যখন পানিতে দেবা এইটা এবং এটা পজিটিভ নেগেটিভ পার্টটা আলাদা হয়ে ধরে গেলো আসে, এই টাইপের ডাইসগুলো তখন কি হয়? এই যে চার্জের কারণে আয়োনাইজ হওয়ার কারণে তখন এই কাছাকাছি চলে আসে, এসে এবং সেখানে এক ধরনের দুর্বল বন্ড তৈরি হয়, উইথ ভ্যান ডার ওয়ালস ফোর্স অথবা হাইড্রোজেন বন্ড এরকম, অথবা কি হয় একটা আরেকটার সাথে এমনি ওভারল্যাপ লেগে থাকে। তখন কি হয়? এইগুলো কিন্তু নর্মাল স্টাইলিংয়েও ছোটে না। আর এই যে বড় একটা গুচ্ছ হয়ে গেল, ফাইবার তো ছোট্ট একটা জিনিস, তো ফাইবারের এই ছোট্ট জায়গাতে প্লেস হওয়ার মতো জায়গা থাকে না, ওই সারফেসেই লেগে থাকে এইভাবে বড়, এরপর ওয়াশ করতে উঠে যায়। মানে আমরা যদি নর্মাল সেন্সে একদম ব্রিফলি বলি, ব্রড সেন্সে বলি না, বলে নর্মাল একদম কি বলে ব্রিফ সেন্সে বলি, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি এই ডাই অ্যাগ্রিগেশনের কারণে বড় গুচ্ছ ক্লাস্টার হচ্ছে বাই দ্য সেলফ অ্যাসোসিয়েশন, সেলফ ডাই ডাই ইন্টারাকশনের কারণে। একটা ডাই মলিকুল সেম টাইপের অফ ডাই, সেম টাইপ ডাই মলিকুল, ধরো রিঅ্যাক্টিভ ডাইজেস্ট, অনেকগুলো ডাই মলিকুল তারা একই টাইপ, তার সেলফ অ্যাসোসিয়েশন হচ্ছে, সেলফ ইন্টারাকশন হচ্ছে কখন? যখন হচ্ছে এই অ্যাকোয়াস ডিসপারশনের দিস দেওয়ার পর সেটা হচ্ছে ভেঙে যাচ্ছে, আয়োনাইজ স্টেজে আসার পর তখন তারা একত্রিত হয়ে একটা আরেকটার সাথে স্ট্যাকিং হচ্ছে, ওভারল্যাপিং হচ্ছে, অথবা দুর্বল বন্ডের মাধ্যমে যুক্ত হয়ে গুচ্ছ তৈরি করতেছে, এবং সেইগুলো কিন্তু আর ফাইবারের ভেতরে আর ঢুকতেইছে না। কথা কি বুঝতে পারছো? তাহলে ওইটা কি ওয়েস্টেজ হবে না? ওইটা এইগুলো কিন্তু আর ফাইবারের ভেতর না ঢুকলে, বন্ড গঠন না করলে এটা কিন্তু পানির সাথেই থাকবে, এবং সেটাকে আমরা কি করে দেবো তখন? পৃথিবীতে পাঠিয়ে দেবো না, তাহলে কি ডাইস ওয়েস্টেজ হবে না? আর ডাইসের দাম তো জানি। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ডাই অ্যাগ্রিগেশন? আমরা যদি বলি ডাই অ্যাগ্রিগেশন ইজ ডাই টু ডাই অথবা ডাইস মলিকুল টু মলিকুল সেলফ অ্যাসোসিয়েশন অথবা সেলফ ইন্টারাকশন ইজ কল্ড ডাই অ্যাগ্রিগেশন, এখন একত্রিত হচ্ছে। তারপরে আসো, বুঝতে পারছো আমার কথা? কাগজ কলম আছে? লিখতেছ? কপি পেস্ট আমার সাবজেক্টে ভালো রেজাল্ট পাওয়া যাবে না, একটা মাথায় রেখে সর্বোচ্চ বি প্লাস। যেহেতু হয়তো করাবো না, মিনিমাম রিকোয়ারমেন্ট ফুলফিল করবে, ক্লাস টেস্ট অ্যাসাইনমেন্ট এক্সামগুলো ঠিকঠাক মতো দিলে ফেল করবে না, ক্লাসে আসলে ফেল করবে না, বাট ভালো রেজাল্ট করতে গেলে করতে হবে। বুঝতে পারছো? যেহেতু মেজর নিছো তার মানে কি তোমার ক্যারিয়ারটা এই লাইনে নিবা, বুঝো নাই? তুমি তোমার জবটা এইটাকে করো দেখি এটা মেজর নিয়েছো অথবা নিবা ভবিষ্যতে, তার মানে জিনিসটা তোমার শিখতে হবে। তুমি কি সারা জীবন অপারেটর থাকবা, সুপারভাইজার থাকবা? তুমি ইঞ্জিনিয়ার হচ্ছ, তাই না? তোমার তো অনেক বড় ডাইং কালারিস্ট হতে হবে, তাই না? কালার টেকনোলজিস্ট হতে হবে। দুইটা ডিপেন্ডিং মেজর ডিপেন্ডিং পয়েন্ট আছে, একটা হচ্ছে সাইজ অফ, পড়াবো অল্প বাট শিখতে হবে।
আচ্ছা, major beta depending factors of dye saturation is are size of dye molecule. Second one is number of solubilizing group present in dye molecule. আচ্ছা, এই দুটো পয়েন্ট কে বুঝতে পারছেন? দুটো সেন্টেন্স বাংলা। কতটা ক্লিয়ার মানে সাইজ বিভিন্ন সাইজের ডাই, যেমন তোমার ব্যাড ডাইসের সাইজ একরকম, আবার হচ্ছে তোমার রিঅ্যাক্টিভ ডাইসের মলিকুলের সাইজ একরকম। যে ডাইসের মলিকুলার সাইজ যত সূক্ষ্ম ছোট সেটা খুব সহজে পেনিট্রেট হয়, আবার বেরও হয় খুব সহজে যদি স্ট্রং বন্ডটা তৈরি না করতে পারে। কিছু ডাইস মলিকুল আছে যেমন ব্যাড ডাইস, এগুলো কি হয় ইনসoluble, নরমালি ওয়াটার ইনসoluble, কিন্তু এখন অ্যাপ্লিকেশন ফর্মে সলিউবল ফর্মে পাওয়া যায়। অ্যাপ্লিকেশন ফর্মে পাওয়া যায় ন্যাচারালি, নরমালি হচ্ছে ব্যাড ডাই ওয়াটার ইনসoluble। ইনসoluble বাংলা জানো? ইনসoluble বাংলা soluble, insoluble, insoluble, soluble, দ্রবণীয় আমি যে কথাগুলো বলতেছি আমার কথা কি ক্লিয়ার বোঝা যায়? যদি বোঝাই যায় তাহলে শুনতে অ্যাটলিস্ট যদি পাও, না বুঝো যদি শুনতে পাও, যেটা বুঝতেছো না সেটা তো কোশ্চেন করতে হবে কি এটা, তাহলে তুমি কেমন বুঝো? তাহলে দেখো ইনসoluble, নরমালি ভ্যাট ডাইসের মলিকুল হচ্ছে ইনসoluble, মানে অদ্রবণীয়। কোথায়? লিকুইডে অথবা পানিতে। এগুলিকে সলিউবল ফর্মে মানে দ্রবণীয় ফর্মে নিয়ে এসে ডাইং করা হয়, এরপর আবার সেটাকে অদ্রবণীয় করা হয়। কথা বোঝেন? যখন ডাইং শেষ হয়ে গেছে এরপর সেটা অদ্রবণীয় করা হয়, তখন ওই ভ্যাট ডাই দ্বারা ডাইং করা কাপড় পানিতে মিশালে ওয়াশ, নর্মাল ওয়াশে কালার ওঠে না। কথা বুঝছো? তাহলে এই সাইজটা ইম্পর্টেন্ট। ডাইস মলিকুলের সাইজ যত বড় সাইজ হবে তার ফাইবার মধ্যে পেনিট্রেশন হতে তত বেশি এনার্জির প্রয়োজন হবে, এবং সেখানে তোমার আবার বিষয়টা আছে যত বড় জিনিস তার চার্জ তত বেশি। যত ডাই মলিকুলের সাইজ যত বড় হবে, ধরো পৃথিবীর সাথে সূর্য, চন্দ্রের সাথে পৃথিবী, চন্দ্রের সাথে পৃথিবী কোনো কিছুতে আটকে রাখা হয়েছে? জাস্ট এখানে আকর্ষণ, অ্যাট্রাকশনের কারণে সে একটা রেখা বরাবর করতেছে, পৃথিবী আরেকটা রেখা বরাবর করতেছে। সূর্যের সাথে চন্দ্রের সম্পর্ক, পৃথিবীর সম্পর্ক, এখানে কি তাদের সূত্র দিয়ে বাঁধা হয়েছে? পৃথিবীর সূর্যর সাথে আরো 11, 12, 13টা গ্রহ আছে, উপগ্রহ অনেকগুলো আছে। এই সূর্যর চারপাশ দিয়ে ঘুরতেছে, এগুলো ঘুরতে ঘুরতে এত গতিতে ঘুরতেছে ছুটে চলে যায় না কেন? ধরো জিনিসটা হচ্ছে একটু বোঝায়, এটা সূর্য, এখানে আছে অনেকগুলো গ্রহ, এবং সেগুলি এভাবেই একটা সার্কেল বরাবর এভাবেই ঘুরতেছে। কেন? এটা এভাবে ঘুরতে ঘুরতে ছুটে এদিকে চলে যেতে পারতো না? এদিকে চলে যেতে পারতো না? এটা এদিকে চলে যেতে পারতো না? ক্ষমতা নেই, আকর্ষণে, ওই ধরনের অ্যাট্রাকশন এনার্জিতে আকর্ষণে সেটাকে ধরে রাখা হয়েছে, এবং ওই আকর্ষণটা ব্যালেন্স, এবং ওই আকর্ষণের মাধ্যমে সে করতেছে। ইমব্যালেন্স হলে পৃথিবী টিকতো না, কোনো গ্রহ উপগ্রহ মহাকাশে থাকতো না। এই ব্যালেন্সিং এর জন্য এখানে গড অথবা আল্লাহ সৃষ্টি করতে সেটা চলে আসে। তাহলে দেখো সূর্যের আকর্ষণ অনেক বেশি, দিকে অনেকগুলো গ্রহ, সূর্য অনেক বড়, সেজন্য তার এনার্জিও বেশি, আকর্ষণ অ্যাট্রাকশন করার ইয়েটাও বেশি। যত ছোট তার এনার্জি অ্যাট্রাকশন করার ইয়েটাও বেশি। সিম্পলি যদি ডাই মলিকুলের সাইজও বড় হয় তার ইন্টারঅ্যাকশন ফোর্স বেশি থাকবে। ইন্টারঅ্যাকশন ফোর্স, ইন্টারনাল ইন্টারঅ্যাকশন ফোর্স, ধরো এরকম দুইটা ডাইস মলিকুল আছে, তাদের নিজেদের মধ্যে ইন্টারনাল, নিজেদের মধ্যে দুইয়ের মধ্যে হচ্ছে ইন্টারনাল, মধ্যবর্তী ইন্টারনাল ফোর্স যেমন থাকবে এরকম হলে কি তার চেয়ে বেশি থাকবে ছোট চেয়ে? জি। ডাইস মলিকুল সাইজ বড় হলে তার ইন্টারনাল অ্যাট্রাকশন ফোর্স ইন্টারঅ্যাকশনটা বেশি হতে পারে, এবং যত বেশি হবে ওভারল্যাপিংটা বেশি হবে, অ্যাগ্রিগেট হওয়ার প্রবণতা বেশি থাকবে।
এটা গেল। এরপর একটা নাম্বার অফ solubilizing group present in the dye molecule. soluble ওয়ার্ডটা মানে বুঝছো? হয়েছে soluble এর বাংলা কি? হ্যাঁ ক্লাসে আসো। দ্রবণীয়, গুড। soluble number of solubilizing মানে দ্রবণীয় করার যেসব গ্রুপগুলো দ্রবণীয় করে, দ্রবণীয় হয় না, দ্রবণীয় করে প্রেজেন্ট ইন দ্য টাইম। ধরো এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারের মধ্যে ধরো তোমার এরকম একটা স্ট্রাকচার ধরো না আমি কমন একটা স্ট্রাকচার ধরো এরকম একটা ডাইস স্ট্রাকচার যদি আমরা নরমাল ফর এক্সাম্পল দিস এইগুলো সালফোনিক অ্যাসিড গ্রুপ, হাইড্রোক্সিল অ্যাসিড গ্রুপ, এগুলো হচ্ছে এই পুরো কম্পাউন্ডটা একটা ডাইস, এই পুরো কম্পাউন্ডটা একটা ডাইমলিকুল, বুঝলেন? পুরো কম্পাউন্ডটা একটা ডাইমলিকুল। এখানে ডাইমলিকুলের মধ্যে সলিউবলাইজিং গ্রুপ কোনগুলো? এই একটা, এই একটা, মানে এই দুটো না থাকলে এটা পানিতে দ্রবীভূত হতে পারে, বুঝলেন? বুঝছো? এই পুরো একটা কম্পাউন্ড, এই কম্পাউন্ডটা অর্গানিক একটা কম্পাউন্ড হতে পারে। আচ্ছা ধরো এইটাকে আমরা কালার বলতেছি কারণ এর মধ্যে হচ্ছে ধরো অ্যাজো গ্রুপ আছে, আরো অনেক কিছু আছে, অ্যামাইনো গ্রুপ আছে, এই কারণে এটা একটা কালার কম্পাউন্ড মানে রং। এটা স্ট্রাকচারটা কিসের? রঙের। আচ্ছা এইটার মধ্যে যদি এই দুইটা গ্রুপ না থাকতো তাহলে এটা পানিতে দ্রবীভূত হতো, আর ওই দুটোতে এটা দ্রবণ করার সময় তাহলে এই জিনিসটা যখন তুমি এখানে দিচ্ছ এই কম্পাউন্ডের ভিতরে শুধু সলিউবলাইজিং গ্রুপের সালফোনিক অ্যাসিড গ্রুপ, হাইড্রোক্সিল অনেক কিছু হতে পারে, এই গ্রুপগুলো থাকার কারণে এটা পানিতে দ্রবীভূত হচ্ছে। কথা বুঝলেন? দ্রবীভূত হওয়া মানে পানির সাথে আয়োনাইজ হয়ে পানির সাথে মলিকুলের সাথে মিশে যাওয়া। তাহলে এই সলিউবলাইজিং গ্রুপের সংখ্যা যত বেশি হবে ডাইমলিকুল তত দ্রুত পানিতে মিশবে না। আচ্ছা পানিতে মিশে গেলে তখন কি হবে? এইগুলি তার আলাদা স্ট্রাকচার আকারে থেকে থেকে নিজেরা তো রিঅ্যাকশনে যাবে না, তাহলে সেক্ষেত্রে আমাদের ডাইরেক্ট রিঅ্যাকশনের ক্ষেত্রেও সলিউবলাইজিং গ্রুপের অনেক ইম্পর্টেন্ট এফেক্ট আছে, তাই না? বুঝতে পারছো এতটুকু? কত বাজে? জিনিসগুলোকে জটিল লাগে আছে একটু জটিল, বাট বুঝলে ভালো লাগে। আর যারা টাইমে কাজ করো তাদের কাছে জিনিসগুলো জানা ওই যে মানে ভিতরে কি হয় বোঝে না, বাট কি হচ্ছে পরবর্তীতে আগে এগুলো তো বোঝা যায়। এটা একটা কমন কোর্স, আচ্ছা ছোট চ্যাপ্টার, এটা জাস্ট তিনটা কোর্সের নিয়ে একটা চ্যাপ্টার, তিনটা নিয়ে একটা সেট কোর্সিং হবে। আচ্ছা প্রথমে আছে ডাইস আর কনজিস্ট অফ, নরমালি হচ্ছে একটা ডাইমলিকুল দুইটা পার্ট নিয়ে গঠিত হয়, একটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট থাকে আর একটা হচ্ছে হাইড্রোফোবিক পার্ট থাকে। ওখানে যে বেনজিন রিং দেখলাম, এই যে লং চেইন যেটা থাকে সেটা হচ্ছে হাইড্রোফোবিক নেচার। তোমরা কি হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক জিনিসটা বুঝো? শুনছো কখনো? হাইড্রোফিলিক এবং হাইড্রোফোবিক, হাইড্রোর বাংলা কি? হাইড্রো
তোমরা কি 9 10 পড়ছো? 9 10 তো পাস করে আসছো। নাইটে তো পড়ছে আমি এতটা তো হাইড্রোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার এগুলো এগুলো পড়ছো? বুঝছি। হাইড্রোস্ফিয়ার কোন স্তরে ছিল? হ্যাঁ? হ্যাঁ? কমার্সে। এটারে ডিপ্লোমাতে এগুলো ছিল পড়াইছো। অ্যাটমসফিয়ারিক যে স্ট্রাকচারটা আছে, লেয়ারগুলো আছে। প্রথমে আছে তোমার জলমণ্ডল, ট্রপোস্ফিয়ার, আয়োনোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার। হাইড্রো মানে কি? পানি, জলীয়, তাই না? পানীয়, জলীয়। হাইড্রো ফিলিক মানে ফিলিক মানে পানি গ্রাহী, পানি গ্রাহিত, পানির সাথে তার ভালো ইন্টারেকশন আছে। পানিতে দিলে সহজে পানির সাথে সে রিঅ্যাকশন করে বিক্রিয়া করে দ্রবীভূত হয়ে যায়, মিশে যায়। আর হাইড্রোফোবিক, ওই যে এক ধরনের রোগ আছে না হাইড্রোফোবিয়া, নাম শুনছো? দুনিয়াতেই থাকে না, তাই কি কেউ থাকে, পড়াশোনাও করে না। কত ধরনের রোগ আছে, মানুষ পানিতে পড়ে মারা গেছে, যায় না? পানির প্রতি তার হাইড্রোফোবিয়া আছে। হাইড্রোফোবিয়া পানি দিলেই তার হচ্ছে এক ধরনের তৈরি হয়, সে হচ্ছে এটা কন্ট্রোল করতে পারে না, নিজেকে সেভ করতে পারে না। গ্রামের ভাষা বলে মিল্কি ম্যাডাম মানে যেগুলো এরকম করে হাইড্রোফোবিক এটা হচ্ছে ফোবিয়া থেকে আসছে। এটার নাম হচ্ছে পানি বিগ্রাহী, মানে পানির সাথে সে মিশতে চায় না, পানি থেকে দূরে সরে যেতে চায়, পানির সাথে তার কোনো কেমিক্যাল ইন্টারাকশন হয় না। তাহলে কোন একটা ডাইস মলিকুল দুইটা পার্ট নিয়ে গঠিত হয়। একটা ওই যে দেখাইলাম না স্ট্রাকচারটা, বেনজিন রিং টিং হাবিজাবি ছিল না, সেগুলো হচ্ছে হাইড্রোফোবিক, মানে ওটা পানির সাথে রিঅ্যাকশনে যায় না, মেশে না। আর একটা ওই যে সালফোনিক গ্রুপ দেখলাম SO3 সলিউবলাইজিং গ্রুপ, ওগুলো পানির সাথে রিঅ্যাকশন করে, পানির মধ্যে টান আছে, পানিতে মিশতে চায়। আর হাইড্রোফোবিক ওই বড় যে স্ট্রাকচারটা, ওইগুলো হচ্ছে পানি বিগ্রাহী। তাহলে যে কোনো একটা কালারিং কম্পোনেন্ট, ডাইস কম্পোনেন্ট অ্যাট লিস্ট দুইটা পার্ট নিয়ে গঠিত, একটা হাইড্রোফোবিক নেচারের আর একটা হচ্ছে হাইড্রোফিলিক। হাইড্রোফিলিক গুলো পোলার গ্রুপ, যেমন হচ্ছে OH, তারপর হতে পারে তোমার অ্যামাইনো হতে পারে, এগুলো হতে পারে। আর হাইড্রোফোবিক তো হচ্ছে মেইন চেইন স্ট্রাকচারটা, মেইন গ্রুপ এটা। আচ্ছা, যখন হচ্ছে আমরা দেখি যে এই ডাইস মলিকুলগুলো প্রথমে এখান দিয়ে দেওয়া হয়, তাই না? পানিতে দেওয়া হয়, তখন কি হয়? ডাইস মলিকুল এবং ওয়াটার মলিকুল এর মধ্যে এক ধরনের ইন্টারফেসিয়াল চার্জ ক্রিয়েট হয়, এক ধরনের ফেজ ক্রিয়েট হয় ওয়াটার মলিকুলের সাথে ডাইস মলিকুলের সাথে। এবং এই ফেজটা যখন হচ্ছে কি হয়, এই পাশাপাশি দুইটা ডাই মলিকুল কি করে, একজন আরেকজনের সাথে ওভারল্যাপ করে অথবা এইভাবে যুক্ত হয়, তখন এই ইন্টারফেশন টেনশনটা ব্রেক করে। ঠিক আছে? যদি এই ইন্টারফেসিয়াল মানে বিষয়টা হচ্ছে, দেখো এটা একটা ফেজ না, এটা একটা ফেজ, এটা একটা ফেজ, দুইটা ফেজ যখন কাছাকাছি যায়, এই দুইটা ফেজের মাঝখানে এক ধরনের ইন্টারফেশন চার্জ টেনশন ক্রিয়েট হয়। কিন্তু এটা যখন ওভারল্যাপ করে একটা অপরের উপর, তখন এই ইন্টারফেশন টেনশন চার্জটা থাকে, ওভারল্যাপ করে যায়, এটা ব্রেক করে। তো বিষয়টা হচ্ছে এই ওয়াটার এবং ডাই মলিকুলের ইন্টারফেশন টেনশনটা রিডিউস করা হয় বাই দ্য ওভারল্যাপিং অফ ডাইস মলিকুল। একটা আরেকটার সাথে যখন স্ট্যাকিং হয়, ওভারল্যাপিং হয়, যুক্ত হয়, তা এই মানে এই যে ইন্টারফেশন টেনশনটা রিডিউস করার কারণে কি হচ্ছে, একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে, অ্যাগ্রিগেট
কমপ্লিট হওয়ার প্রবণতা বাড়তেছে। আচ্ছা, এরপরে আসে 2 নম্বর। বসা আসতেছে। লিনিয়ার এবং কোপ্ল্যানার টাইপের ডায়াস মলিকুল যদি হয়, সেগুলো হচ্ছে একটা আরেকটার সাথে সংযুক্ত হওয়ার প্রবণতা টেন্ডেন্সি থাকে। এরপর আছে ডায়াস উইথ অ্যালিফ্যাটিক চেইন। নরমালি হচ্ছে তোমরা ডিটারজেন্ট করছো পার্ট 1 এ, ডিটারজেন্ট সোপ এগুলো করছো, মাইসেল ফর্মেশন হয় করছিলা। এই যে ডিটারজেন্টের হচ্ছে এরকম লম্বা স্ট্রাকচার থাকে, যেমন হচ্ছে সাবানের সঙ্গে C17 H35 C00N, তাই না? স্টেরিক অ্যাসিড থেকে তৈরি করা, সোডিয়ামের সাথে বিক্রিয়া করে স্টেরিক অ্যাসিড। হ্যাঁ বলো। কিভাবে? হ্যাঁ এটা কার্বন হাইড্রোজেনের কতগুলা? এখানে এই যে লম্বা চেইনটা এটা হচ্ছে হাইড্রো, দেখছিলাম না? হাইড্রোফোবিক। ওই যে অ্যালিফ্যাটিক কার্বন চেইন, অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন চেইন। এটা কার্বন কয়টা? এরকম 17। এর সাথে 34টা হাইড্রোজেন আছে, 34টা হাইড্রোজেন আছে। এর পাশে একটা আছে, আর এর শেষে কি আছে? C00 প্লাস, এটা মাইনাস হবে, এটা হচ্ছে প্লাস। যখন পানিতে দেওয়া হয় এবার ভাগ হয়ে যায়। তাহলে এটা কি আয়নিক চার্জযুক্ত না? এই পার্টটাকে, এইটাকে হচ্ছে তোমার হাইড্রোফিলিক ডিটারজেন্ট। তো সেক্ষেত্রে দেখো শুধু এইটুকু পানিতে মিশে, আর বাকি পুরোটাই কি হয়? পানির থেকে দূরে থাকতেছে। এই জন্য ডিটারজেন্টগুলো কি হয়? কাপড়ের উপরে একটা লেয়ার তৈরি করে, তাই না? পিক্সেল লেয়ার তৈরি করে, সেটা হচ্ছে এটা হাইড্রোকার্বনের লেয়ার তৈরি করে। এবং ওটা কি করে? ওই যে ইন্টারঅ্যাকশন করে, মানে একদিকে হচ্ছে ওই এই অংশটা পানির সাথে তাকে মেশাচ্ছে, পানির সাহায্যে ময়লাটাকে কেটে নিয়ে বের করে নিয়ে আসতেছে। এই অংশটা পানি থেকে দূরে যেতে চায়, এই অংশটা পানিতে মিশতে চায়, এবং ময়লা কি করে? টেনে উপরে তুলে ফেলে। ওয়ার্ড প্রসেসিং 1 এর যে ডিটারজেন্টের যে মেকানিজম আছে, আমার ক্লাসগুলোতে একটু দেখে নিয়ে শুরু করা। তাহলে এই লং অ্যালিফ্যাটিক চেইন যেখানে থাকবে, তো সেক্ষেত্রে হচ্ছে মাইসেল ফর্মেশন হওয়ার প্রবণতা থাকে এরকম স্ফিয়ার, এক ধরনের, মানে পোলার এবং নন পোলার, হাইড্রোফিলিক পার্ট এবং হাইড্রোফোবিক পার্টগুলো কাছাকাছি আসতে থাকে এবং এই ধরনের সার্কেল তৈরি করে। এটাকে মাইসেল বলে। মাইসেল জিনিসটা কি? ইউটিউবে সুন্দর ভিডিও আছে, 1-2 মিনিট করে ভিডিওগুলো একটু দেখে নিও, অ্যানিমেশন দিয়ে দিয়ে সুন্দর করে বলছে, বইতেও আছে। বিষয়টা হচ্ছে এই পোলার গ্রুপ, এই গ্রুপগুলো কাছাকাছি আসে, আর এই লম্বা চেইনগুলো এইভাবে ভিতরের সাইডে, এইগুলো পোলারগুলো একদম বাইরের সাইডে এভাবে একটা সার্কেল করে, আর এই যে ভিতরে লম্বা যে অ্যালিফ্যাটিক চেইন, এগুলো ভিতরে কি করে? একটা আরেকটার উপরে এভাবে ওভারল্যাপ করতে থাকে। এরকম যদি হয়, ক্লাসটা হচ্ছে না, বুঝতে তৈরি হচ্ছে না, তাহলে অ্যাগ্রিগেশন হচ্ছে না, তাহলে
লগ অ্যানালিটিক চেইন যদি ডাইস স্ট্রাকচার হয় তাহলে এটার প্রবণতা বেশি থাকে অ্যাগ্রিগেশন। এরপরে আছে ওই যে বলছিলাম যে এন্ট্রপি রিডিউস যদি হয়, যদি ডাইস মলিকুল ওয়াটার মলিকুলের সাথে তোমার মিশতেছে তখন সেখানে ইন্টারফেসার টেনশনটা রিডিউস হয়, এন্ট্রপি রিডিউস হয়। এন্ট্রপিটা বলছে যে কোনো একটা রিঅ্যাকশন প্রসেস কমপ্লিট করার জন্য যতটুকু এনার্জি প্রয়োজন সেটা যদি না থাকে তাহলে কি হয়, পরস্পর একজন আরেকজনের সাথে লেগে নেয়। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। বলো। তার মানে আমাদের তো কেমিস্ট্রি রেজাল্ট আপনাদের ইনপুট দেন। কই আছো তুমি? স্যার লেভেল 2 তে ওয়েট করো, আসতেছি। আচ্ছা, এরপর হচ্ছে দেখো 4 গেল 5 5 হচ্ছে ডাইস মলিকুলার সাইজ অফ কনসেন্ট্রেশন in the dye solution. এটা হচ্ছে কনসেন্ট্রেশনটা মিনিমাম তোমার 10 to the power inverse 5 মোল পার লিটার হতে হবে। মোল পার লিটার হতে হবে। কনসেন্ট্রেশন যত বেশি হয়, এই বাতের মধ্যে যদি ধরো তুমি 10 লিটার ওয়াটার নিচ্ছ, ঠিক আছে, আর যদি 1 কেজি ডাইস দাও তাহলে কি ডাইস মলিকুলের পরিমাণ অনেক বেশি থাকবে না? আর যদি তুমি 100 লিটার পানি দিয়ে 1 কেজি ডাইস দাও তাহলে কনসেন্ট্রেশন অনেক কম থাকবে না? আচ্ছা, ডাইস মলিকুলগুলো যত কাছাকাছি থাকবে কে আচ্ছা 2 মিনিট পরে ডাইস মলিকুলগুলো যত কাছাকাছি থাকবে তার মানে একটা আরেকটার সাথে যুক্ত হওয়ার জমাট বাঁধার সম্ভাবনা বেশি থাকবে না? আর যদি একটু দূরে দূরে থাকে, সলিউশনটার কনসেন্ট্রেশন ঘনত্ব কম থাকে, তাহলে ডাইস মলিকুলগুলো একটু দূরে দূরে থাকবে এবং একটা আরেকটার সাথে কাছাকাছি আসার প্রবণতা কম থাকে। এই জন্য ডাইস যে সলিউশনটা হবে তার কনসেন্ট্রেশন 10 to the power minus 5 মোল পার লিটার যেন হয় সেটা মেনটেন করতে হবে। আর এই ওভারঅল যে ডাই অ্যাগ্রিগেশনের কারণ সেটা ডিপেন্ড করছে টেম্পারেচারের উপর। টেম্পারেচার যত বেশি থাকবে ডাই মলিকুলের মধ্যে এনার্জি থাকবে একজন আরেকজন থেকে ডিসটেন্সে থাকবে এবং টেম্পারেচার যত বেশি হবে অ্যাগ্রিগেশন কম হবে। আচ্ছা, হাউ ক্যান ইউ মিনিমাইজ দ্য অ্যাগ্রিগেশন অফ ডাইস? এই যে টেম্পারেচার বেশি করতে হবে এটা একটা কোশ্চেন, দেখে নাও। হাউ ক্যান ইউ মিনিমাইজ দ্য ডাই অ্যাগ্রিগেশন? এটা ক্ষেত্রে স্টাইরিং থাকবে, কন্টিনিউয়াস স্টাইরিং, তারপর হচ্ছে ওই যে কনসেন্ট্রেশন 10 to the power minus 5 এর মধ্যে রাখা, তারপর হচ্ছে তোমার কি টেম্পারেচার রাখা। আর কি কি মেশিনের সাহায্যে, মেথডের সাহায্যে আমরা ডাই অ্যাগ্রিগেশন মেজার করতে পারি সেগুলো এখানে দেওয়া আছে, একটু দেখে নিও। কি কি কন্ডাক্টিভিটি আছে, তারপর ক্যালোরিমেট্রি আছে, সলিউবিলিটি, এক্স-রে ডিফ্রাকশন প্যাটার্ন, এগুলো দেখে নিই। ফাইনালি আছে ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম ইন ডাই, এগুলো কমন প্রবলেমগুলো নিয়ে একটু আলোচনা আছে। এটাই এই চ্যাপ্টারের শেষ। এটা একটা ছবি তুলে আমাকে দিয়ে দিও। কোনো কোশ্চেন আছে বলুন তো?